বন্ধুরা, গত পর্বে অর্থাৎ তদ্ধিত প্রত্যয় দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি তদ্ধিত প্রত্যয় কাকে বলে এবং সেই সঙ্গে শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দের মধ্যে কি কি পরিবর্তন ঘটে থাকে এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি, আমরা গুণ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দ্বিতীয় পর্বটি দেখোনি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে অবশ্যই সেই দ্বিতীয় পর্বটি কিন্তু দেখে নেবে। আজকের এই পর্বে আমি একটি প্রত্যয় ধরে অর্থাৎ একটি প্রত্যয় নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। তোমরা শেষ পর্যন্ত দেখে আজকের এই পর্বটি খুব ভালো মতন বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। এবার বন্ধুরা, প্রথমেই আমরা শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দের যে কিছু আকারগত পরিবর্তন ঘটে থাকে সেই বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। দেখো, এখানে একটি উদাহরণ লেখা হয়েছে মনু যোগ অন, অর্থাৎ এই মনু শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার পর এই অন এই প্রত্যয় যুক্ত হলে যে এই মনু এই শব্দটির যে আকারগত কিছু পরিবর্তন ঘটবে, অর্থাৎ কোথায় বৃদ্ধি কিভাবে হচ্ছে বা গুণ কিভাবে হবে সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। এবং তোমরা প্রথমেই কিন্তু মনে রাখবে যে প্রত্যয়ে কিন্তু পুরো অংশটা যুক্ত হয় না, অর্থাৎ যে কোনো প্রত্যয় হোক না কেন শব্দের সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেই প্রত্যয় কিন্তু পুরো অংশটি যুক্ত হবে না, প্রত্যয়ের একটি নির্দিষ্ট অংশ যুক্ত হবে। যেমন এই অন প্রত্যয়ের নয়সন্ত উঠে যাবে, ঈদ হবে বা উঠে যাবে এবং অ যুক্ত হবে, অর্থাৎ মনুর সঙ্গে অ যুক্ত হবে, অর্থাৎ অন প্রত্যয়ের অ যুক্ত হবে। এবার দেখো, প্রথমেই আমরা বোঝার সুবিধার জন্য আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করে নিচ্ছি, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। মনু শব্দটাকে আমরা বিশ্লেষণ করছি। দেখো, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণে আমরা বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে ময়ের সঙ্গে রয়েছে ময়াসন্ত যোগ অ, অর্থাৎ বিশ্লেষণ করলে ময়াসন্ত হয়ে গেল এবং ময়ের সঙ্গে যে অ স্বরবর্ণটি ছিল সেটাকে আমরা বিশ্লেষণ বা আলাদা করলাম, আলাদা করে এইভাবে লিখলাম। যোগ নু দন্ত নয় রস্যু তা হর্ষুকার, তাই নয় বিশ্লেষণ করলে হবে নয় হসন্ত যোগ উ। এরপর আমরা অন প্রত্যয়ের কিন্তু অটা লিখছি, যেহেতু অ যুক্ত হবে এই কারণে আমরা অ লিখছি। এবার দেখো, যে বলা হয়েছিল দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম, আমরা জেনেছিলাম যে তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে যে শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয়টি যুক্ত হচ্ছে সেই শব্দের সবার প্রথমে থাকা স্বরবর্ণটির বৃদ্ধি হবে, অর্থাৎ যে স্বরবর্ণটি থাকবে তার বৃদ্ধি হবে। এবার বৃদ্ধি গুণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আর বিস্তারিত আমি বলছি না, দ্বিতীয় পর্ব যারা দেখোনি তারা দ্বিতীয় পর্বটি দেখবে। এবার দেখো, সবার প্রথমে অর্থাৎ আমরা বিশ্লেষণ করলাম এই কারণে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে সবার প্রথমে অর্থাৎ শব্দটি সবার প্রথমে কোন স্বরবর্ণটি রয়েছে এবং শব্দের শেষে কোন স্বরবর্ণটি রয়েছে, অর্থাৎ আমাদের এটা বুঝতে হবে। অর্থাৎ শব্দের সবার প্রথমে স্বরবর্ণটি কি রয়েছে সেটাও যেমন বুঝতে হবে, শব্দের সবার শেষে কি কোন স্বরবর্ণটি রয়েছে, কোন বর্ণটি রয়েছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করতে পারবো। আচ্ছা, এবার দেখো, এখানে আমরা জেনে নিলাম যে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা জেনে নিলাম যে শব্দটি সবার প্রথমে কিন্তু স্বরবর্ণ অ রয়েছে, তাহলে এটা বৃদ্ধি হবে, তাহলে অ এর বৃদ্ধি হলে হবে আ। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু করব, একবারে আমি করব না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে অ স্থানে বৃদ্ধি হলে হবে আ, তাহলে মহাসন্ত যোগ আ। এরপর নয়াসন্তটাকে নয়াসন্ত লিখলাম। এরপরে দেখো, এই উ সবার শেষে অর্থাৎ শব্দটির শেষে মনু এই শব্দটির সবার শেষে কিন্তু কোন স্বরবর্ণটি রয়েছে, হ্রস্ব উকার রয়েছে। তাহলে আমরা কিন্তু দেখেছিলাম দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের সবার শেষে যদি উকার থাকে তাহলে কি হবে, শব্দের সবার শেষে যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে তাহলে তাদের গুণ হবে। তাহলে উকার এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই উ বর্ণের গুণ হলে অর্থাৎ উকারের গুণ হলে কি হবে, ওকার হবে। তাহলে উকারের গুণ হয়ে হলো ওকার। তারপরে প্রত্যয়ের যে অ সেটা আমরা এখানে লিখছি, অর্থাৎ সবার শেষে কিন্তু আমরা এই অন প্রত্যয়ের অন এই তদ্ধিত প্রত্যয়টির অটি আমরা সবার শেষে যুক্ত করব। তার আগে আমাদের বৃদ্ধি করে নিতে হলো, তার আগে আমাদের গুণ করে নিতে হলো, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের আরেকটু মনে করিয়ে দিচ্ছি আমি যে শব্দের শেষে যদি উ বা উ দীর্ঘকার থাকে, হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে তাহলে কিন্তু গুণ হবে, কিন্তু যদি অকার আমরা দেখতে পাই বা আকার দেখতে পাই অর্থাৎ স্বরেয় স্বরেয়া বা হ্রস্ব ই বা দীর্ঘ ই এগুলো থাকলে কিন্তু এই বর্ণগুলো কিন্তু শব্দের সবার শেষে যদি এই বর্ণগুলো থাকে তাহলে কিন্তু এই বর্ণগুলো উঠে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উকার রয়েছে, তাহলে উকার আছে, তাহলে উকারের গুণ হবে, তাহলে গুণ হলো, তাহলে এখানে বৃদ্ধি হলো এবং এখানে গুণ হলো এবং এই প্রত্যয়ের অটা এখানে আমরা লিখলাম।
এবার দেখো এই অকারের পর এই ওকারের পর এই অকার থাকার কারণে এখানে কিন্তু আমরা সন্ধি নিয়ম অনুসারে এখানে সন্ধি করব। এখানে সন্ধি নিয়ম অনুসারে এখানে সন্ধি হবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে ক্লাস 11 আমরা এই অয়াদি সন্ধি কিন্তু আমরা পড়েছিলাম। অয়াদি সন্ধি আমরা কিন্তু পড়েছিলাম। অয়াদি সন্ধি অর্থাৎ এ স্থানে অয় হয়, ওই স্থানে আয় হয়, ও স্থানে অব হয়, ও স্থানে আব হয়। অর্থাৎ ওকারের পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে ও স্থানে অব হবে। তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ওকারের পর অ রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ রয়েছে। অর্থাৎ ওকারের পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে ও স্থানে কিন্তু আমরা কি হবে, অব হবে। ওকারের পরে অ রয়েছে তাহলে ও স্থানে কিন্তু অব হবে সন্ধির নিয়ম অনুসারে। তাহলে আমরা পরের স্টেপে আমরা এইভাবে লিখবো, ময়াসন্ত যোগ আ। এই বর্ণগুলো আমরা পরে যুক্ত করবো, আগে এই সন্ধি নিয়ম অনুসারে যে ও স্থানে অব হবে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে ও স্থানে আমরা সন্ধি নিয়ম অনুসারে অব লিখলাম এবং এই অন প্রত্যয়ের অটা আমরা লিখলাম। এবার এই স্টেপে আমরা এবার এই বর্ণগুলো স্বরবর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে যুক্ত করে দেব। তাহলে এই ময়াসন্তের সঙ্গে আ যুক্ত করলে হবে মা, নয়সন্তের সঙ্গে অ যুক্ত করলে হবে ন, নয়সন্তের সঙ্গে অ যুক্ত করলাম তাহলে ন হলো এবং বয়সন্ত লিখলাম। পরের স্টেপে আমরা এই অটা যুক্ত করছি। একবার যুক্ত করা যেত কিন্তু আমি করলাম না তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপর দেখো এই বয়সন্তের সঙ্গে এবার অকার যুক্ত করছি, অর্থাৎ আমাদের এই অন প্রত্যয়ের অকার এবার আমরা এই বয়সন্তের সঙ্গে যুক্ত করব। তাহলে হবে, তাহলে এই শব্দটা কিন্তু দাঁড়ালো, অর্থাৎ মানব, মানব। অর্থাৎ মনু, দেখো এই মনু এই শব্দটির সঙ্গে অন এই তদ্ধিত প্রত্যয়টি যুক্ত হওয়ার পরে কিন্তু নতুন একটি শব্দ তৈরি হলো, সেটি হচ্ছে মানব। এটি অকারান্ত শব্দ, নর শব্দের মতো। তাহলে কিভাবে মনু থেকে মানব তার ক্রমশ অর্থাৎ পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানোর চেষ্টা করা হলো। কোথায় বৃদ্ধি হলো, কোথায় কিভাবে বৃদ্ধি হলো, কোথায় গুণ হলো, তারপরে গুণ কোথায় হলো, সেই বিষয়গুলো কিন্তু সব বোঝানোর চেষ্টা করা হলো। এই বৃদ্ধি গুণ সন্ধি হওয়ার পরে কিন্তু সবার শেষে মনু থেকে মানব হলো, অর্থাৎ মনু যোগ অন মানব। এবার আরেকটি উদাহরণের সাহায্যে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। এবার আরো একটি উদাহরণের সাহায্যে আমরা শব্দের যে কিছু আকারগত পরিবর্তন ঘটে, অর্থাৎ শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দের যে আকারগত পরিবর্তন ঘটে থাকে, বৃদ্ধি ঘটে, বৃদ্ধি হয়ে থাকে বা গুণ হয়, এই বিষয়গুলো যে ঘটে থাকে এবং অর্থাৎ শব্দের যে আকারগত পরিবর্তন ঘটে সেই বিষয়টি আরেকবার বোঝার চেষ্টা করব। দেখো এখানে শিব যোগ অন, এখানে এই শব্দটা নেওয়া হয়েছে শিব যোগ অন। অন প্রত্যয়ের কি যুক্ত হবে, অ যুক্ত হবে, আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি। তাহলে এই অর্থাৎ অন প্রত্যয়ের অ যুক্ত হওয়ার আগে কিন্তু আমরা এখানে বৃদ্ধি ঘটবে, অর্থাৎ শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দের সবার প্রথমে থাকা স্বরবর্ণটির বৃদ্ধি ঘটবে। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই শিব এই শব্দটি সবার প্রথমে থাকা স্বরবর্ণটি কোনটি। তাহলে সেটা বুঝে নিতে গেলে আমরা শব্দটিকে বিশ্লেষণ করব। দেখো শব্দটিকে বিশ্লেষণ করলে হবে শি অর্থাৎ ছয় হসন্ত যোগ ইকার, হর্ষ ইকার, তারপরে রয়েছে ব এবং বয়ের সঙ্গে অ রয়েছে, তাহলে বিশ্লেষণ করলে হবে বয়সন্ত যোগ অ। অর্থাৎ বিশ্লেষণ করলে কিন্তু যেহেতু ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণটি ছিল, বিশ্লেষণ করার পরে কিন্তু আর ছয় হসন্ত মানে এটার সঙ্গে কিন্তু আর স্বরবর্ণটি নেই, আলাদা করা হয়েছে। এই কারণে কিন্তু তালবসা হসন্ত, অর্থাৎ ছয় হসন্ত মানে এটার সঙ্গে কিন্তু কোনো স্বরবর্ণ নেই। বয়সন্ত মানে কিন্তু এর সঙ্গে কোনো স্বরবর্ণ নেই, ছিল কিন্তু আলাদা করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। তো যাই হোক, এটাকে বিশ্লেষণ করা হলো বোঝার সুবিধার জন্য। তারপরে অন প্রত্যয় অ এখানে লিখলাম। এবার দেখো শব্দের সবার প্রথমে থাকা স্বরটি বা স্বরবর্ণটি কিন্তু বৃদ্ধি ঘটবে। তাহলে এই শব্দটি সবার প্রথমে থাকা স্বরবর্ণ কোনটি? শিব। শিবের সবার প্রথমে থাকা স্বরবর্ণটি হলো হ্রস্ব ইকার, অর্থাৎ এই হ্রস্ব ইকারে কিন্তু বৃদ্ধি ঘটবে। তাহলে বৃদ্ধি গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি, তোমরা যারা দেখো অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবে। তাহলে হ্রস্ব ইকার এর বৃদ্ধি ঘটলে কি হবে? হ্রস্ব ই, দীর্ঘ ই, এইকার এগুলো থাকলে এদের বৃদ্ধি হলে হবে ঐকার, অর্থাৎ এর বৃদ্ধি হয়ে হবে ঐকার। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি। বৃদ্ধি হওয়ার পরে বৃদ্ধি হলো, তারপরে এবার দেখো এবার দেখো শব্দের সবার প্রথমে যদি স্বরটি বা স্বরবর্ণটি থাকবে তার বৃদ্ধি ঘটবে, কিন্তু শব্দের সবার শেষে যদি অকার থাকে তাহলে কি হবে, বা আকার থাকে তাহলে কি হবে? হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকলে কি হবে?
সেটা বলা হয়েছিল, সেক্ষেত্রে বলা হয়েছিল সেই বর্ণগুলো কিন্তু উঠে যাবে। তাহলে এই শিবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে কিন্তু ব অর্থাৎ অ রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ অ রয়েছে। তাহলে এই অটা উঠে যাবে, অর্থাৎ লোপ পাবে বা উঠে যাবে। তাহলে উঠে গেলে কি হবে, তাহলে এটা উঠে যাবে, এইটা কিন্তু লোপ পাবে, মানে উঠে যাবে। সহজভাবে লিখি, এটা উঠে যাবে, ঠিক আছে। অকার উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে, ভয় হসন্ত কিন্তু পড়ে থাকবে, সবার শেষে থাকা স্বরবর্ণ। তাহলে বয়ের সঙ্গে এই ব এর সঙ্গে কিন্তু স্বরবর্ণ অ রয়েছে, অর্থাৎ সবার শেষে অ এই স্বরবর্ণটি রয়েছে, সুতরাং এটা কিন্তু উঠে যাবে। তাহলে উঠে গেলে কি হবে, ভয় হসন্তই থাকবে শুধু, এটা উঠে গেল। আর এই অটা কিসের, এই অটা কিন্তু অন প্রত্যয়ের, এটা কিন্তু মনে রাখতে হবে, অন প্রত্যয়ের অ। এইবার আমরা এই ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে এই স্বরবর্ণগুলো কিন্তু এবার যুক্ত করব। তাহলে এই শয়ের সঙ্গে ওই যুক্ত করলে কি হবে, সই। আর বয় হসন্ত, অন প্রত্যয় অ লিখলাম। আমরা এই স্টেপে অটা যুক্ত করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বুঝার সুবিধার জন্য পরের স্টেপে করছি। দেখো এবার কি করব, সই বয় হসন্তর সঙ্গে এই অন প্রত্যয়ের অ এবার যুক্ত করে দেব, তাহলে হলো শৈব। এই হলো শিবের সঙ্গে শিব, অর্থাৎ এই শিবের সঙ্গে অন প্রত্যয় যুক্ত করার পরে নতুন একটি শব্দ তৈরি হলো, সেটি হলো শৈব। শিব থেকে হলো শৈব। কিভাবে হলো সেটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু বুঝলাম। কোথায় বৃদ্ধি হলো, তারপরে শব্দের সবার শেষে থাকা বর্ণটি স্বরবর্ণটি লোপ পেয়ে গেল, তারপর প্রত্যয়ের অটি যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে এই শৈব এই শব্দটি তৈরি হলো, অর্থাৎ শিব যোগ অন শৈব। তাহলে এইভাবেই প্রত্যয় যুক্ত হলে, তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দে কিছু আকারগত পরিবর্তন ঘটে, আকারগত পরিবর্তন ঘটার পরে কিন্তু নতুন শব্দ তৈরি হয়। তাহলে শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে শব্দের যে আকারগত পরিবর্তন হয়, অর্থাৎ শব্দের আকারগত পরিবর্তন ঘটার মাধ্যমে যে নতুন শব্দ কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা কিন্তু আমরা দুটি উদাহরণের সাহায্যে বুঝলাম। এবার প্রথমে আমরা অন প্রত্যয় নিয়ে আজকে আলোচনা শুরু করব। যেটা একটু আগে তোমাদের বলা হলো যে প্রত্যয়ের কিন্তু পুরো অংশটা যুক্ত হয় না, প্রত্যয়ের একটি নির্দিষ্ট অংশই কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হবে, যেমন অন প্রত্যয়ের অ যুক্ত হবে। এবার বিভিন্ন অর্থে কিন্তু আমরা জানি যে তদ্ধিত প্রত্যয় হয়, শব্দের সঙ্গে বিভিন্ন অর্থে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। এই বিষয়টা কিন্তু আমরা আগে জেনেছি বিভিন্ন অর্থে, অর্থাৎ শব্দের সঙ্গে বিভিন্ন অর্থে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। তাহলে অন প্রত্যয়ও ঠিক সেরকম ভাবেই বিভিন্ন অর্থে শব্দের সঙ্গে যুক্ত হবে। প্রথমেই সেটা হচ্ছে সন্তান অর্থে, প্রথমে হচ্ছে সন্তান বা অপত্য অর্থে। এবার এখানে কয়েকটি উদাহরণ লেখা হয়েছে, এখানে 5টি উদাহরণ আমি লিখেছি। এই 5টি উদাহরণ সাহায্যে আমরা এই প্রথমে বোঝার চেষ্টা করব সন্তান অর্থে কিভাবে হচ্ছে। প্রথমে উদাহরণটি দেখো, শিবস্য অপত্যং পুমান। শিবস্য অপত্যং পুমান, শিবস্য অর্থাৎ শিবের অপত্যং মানে সন্তান, পুমানটি হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ শিবের ছেলে। তাহলে কি বলবো, শৈবহ। শিবস্য অপত্যং পুমান, শিব যোগ অন, শিব ধাতুর সঙ্গে শিব শব্দের সঙ্গে অন এই তদ্ধিত প্রত্যয় যুক্ত হওয়ার পরে শৈবহ এটা হয়েছে, শব্দটি তৈরি হয়েছে, অর্থাৎ শিবস্য অপত্যং পুমান শৈবহ। এবার দেখো এই প্রক্রিয়াটি কিন্তু আমি একটু আগে বুঝিয়েছি। শৈব এই কিভাবে তৈরি হলো, শিবের সঙ্গে অন প্রত্যয় যুক্ত হওয়ার পরে, অর্থাৎ শিব এই শব্দটির সঙ্গে অন প্রত্যয় যুক্ত হওয়ার পরে শৈব কিভাবে তৈরি হয়েছে, এই প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু একটু আগেই বোঝানো হয়েছে। সুতরাং প্রত্যেকটি শব্দ কিন্তু বোঝানো সম্ভব নয়, সেটা তোমরা বুঝে নেবে কিভাবে বৃদ্ধি হচ্ছে, বা শব্দের অন্তে থাকা বর্ণগুলো লোপ পেয়ে যাচ্ছে, বা উ থাকলে তার গুণ হচ্ছে, তারপরে সন্ধি হচ্ছে। বিষয়গুলো কিন্তু আমরা দুটো উদাহরণের সাহায্যে, একটু আগে দুটো উদাহরণের সাহায্যে বুঝেছি। সুতরাং প্রত্যেকটি শব্দ কিভাবে তৈরি হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়াগুলো কিন্তু বোঝানো সম্ভব হবে না। আমরা সেগুলো সেই উদাহরণ দুটির সাহায্যে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা মনে রাখবে যে পরীক্ষার সময় কিন্তু তোমাদের দুভাবে আসতে পারে, সেটা হচ্ছে এক কথা প্রকাশ হিসেবে আসতে পারে। এক কথা যদি আসে তাহলে এইভাবে আসবে, শিবস্য অপত্যং পুমান, অর্থাৎ শিবের ছেলে, তাহলে তোমরা লিখবে শৈবহ। তাহলে এটা না লিখে লিখবে শৈবহ। আর পরীক্ষার সময় এইভাবে আসতে পারে পরিনিষ্ঠিত রূপ লেখো, পরিনিষ্ঠিত রূপ লেখো, অর্থাৎ শিব যোগ অন এর পরিনিষ্ঠিত রূপটি লেখো বা সিদ্ধ রূপটি লেখো, তাহলে লিখতে হবে শৈব। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এখানে বিসর্গ দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথমা বিভক্তির এক বচনের যে চিহ্ন বিসর্গটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু তোমরা যুক্ত করতে পারো। অর্থাৎ
পরীক্ষার সময় ধরো এইভাবে এলো শিব, শিব যোগ অন, এটার পরিনিষ্ঠিত রূপ তোমরা লেখো, তাহলে পরীক্ষার সময় তোমরা লিখবে শৈব। এই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বিসর্গ না লিখলেও কিন্তু হবে, অর্থাৎ বিসর্গ দেওয়া মানে হচ্ছে যে বিভক্তি যুক্ত করা, প্রথম বিভক্তির একবচন যুক্ত করা, অর্থাৎ বিভক্তি যুক্ত করা। তো যাই হোক, তোমাদের পরিনিষ্ঠিত রূপ হিসেবে আসতে পারে শিব যোগ গণ আসলে লিখবে শৈব। আর যদি বাক্য হিসেবে আসে, অর্থাৎ এক কথায় প্রকাশ করো, অর্থাৎ এইভাবে যদি আসে শিবশ্রী অপত্যং পুমান, তাহলে লিখবে শৈব, তখন কিন্তু বিভক্তি নিয়েই কিন্তু লিখবে শৈব। আর যদি এইভাবে আসে পরিনিষ্ঠিত রূপ লেখো বা সিদ্ধ রূপ লেখো, তাহলে লিখবে শিব যোগ গণ, যদি আসে তাহলে লিখবে শৈব। ঠিক আছে। একই রকম ভাবে দ্বিতীয় উদাহরণটি দেখো, পুত্রস্য অপত্যং পুমান, পুত্রের ছেলে, তাহলে কি হবে পৌত্র, যদি এক কথায় আসে তাহলে একবারে পৌত্র। আর যদি আসে পুত্র যোগ অন, তাহলে লিখবে পৌত্র, অর্থাৎ বিসর্গটি না লিখলেও কিন্তু হবে, অর্থাৎ পুত্র যোগ অন পৌত্র, বিসর্গটি বাদ দিয়ে পুত্র যোগ অন। এবার পৌত্র কিভাবে তৈরি হয়েছে, কিভাবে বৃদ্ধি হলো, উটা কিভাবে বৃদ্ধি হয়েছে, আদি স্বরের বৃদ্ধি হলো, অর্থাৎ সবার শব্দের সবার প্রথমে থাকা স্বরবর্ণটি বৃদ্ধি হয়েছে, কিভাবে শব্দের সবার অন্তে থাকা স্বরবর্ণটির লোপ হয়েছে, লোপ হওয়ার পরে প্রত্যয়ের অন প্রত্যয়ের অযুক্ত হয়েছে, এই যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটি উদাহরণের কিন্তু বোঝানো সম্ভব নয়, তোমরা ওই দুটো উদাহরণ দেখে কিন্তু বুঝে নেবে। তবুও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানতে চাইবে। কোনো শব্দ তবুও যদি কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে কোনো জায়গায়, তাহলে তবুও কিন্তু তোমরা সেটা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে। এবার তৃতীয় উদাহরণটি দেখো, একই রকম, মনঃ অপত্যং পুমান, মূল শব্দটি হচ্ছে মনু, মনু শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন মনঃ, মনু শব্দ উকারান্ত শব্দ, সাধু শব্দের মতো সাধু শব্দের ষষ্ঠীর এক বচনে সাধহ মনঃ, মনঃ, অর্থাৎ মনুর অপত্যং পুমান, অর্থাৎ সন্তান, অর্থাৎ ছেলে সন্তান, তাহলে কি হবে মানবহ। পরীক্ষার সময় মনঃ অপত্যং পুমান আসলে তোমরা লিখবে মানবহ। আর যদি পরিনিষ্ঠিত রূপ হিসাবে আসে তাহলে এটা আসবে মনু যোগ অন, এর পরিনিষ্ঠিত রূপ বা সিদ্ধ রূপটি লেখো, তাহলে লিখতে হবে মানবহ। একই রকম ভাবে কুরহ অপত্যং পুমান, তাহলে কুরহ হচ্ছে মূল শব্দটি হচ্ছে কুরু, তাহলে মূল শব্দটি এখানে লেখা আছে, মনে রাখবে সবসময় কিন্তু এগুলো মূল শব্দ, এগুলো কিন্তু মূল শব্দ, মনু কুরু। কুর এখানে ষষ্ঠী বিভক্তির এক বচন, ষষ্ঠী বিভক্তির এক বচনে কুরহ, কুরহ অপত্যং পুমান, অর্থাৎ কুরুর সন্তান কৌরবহ, আবার কুরু যোগ অন কৌরব। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার সময় তোমাদের দুভাবেই আসবে, এক কথায় প্রকাশ করো এইভাবে আসতে পারে, পরিনিষ্ঠিত রূপ বা সিদ্ধ রূপ লেখো এইভাবেও আসতে পারে, কুরু যোগ অন কৌরব। ঠিক আছে, কুরু যোগ অন কৌরব, ব শুধু লিখবে, বিসর্গ লিখলে বিভক্তি চিহ্ন না করলেও, বিভক্তি যুক্ত না করলেও কিন্তু হবে। আচ্ছা, এবার পাণ্ডহ অপত্যং পুমান, পাণ্ডুর সন্তান, ছেলে সন্তান, পুমান অর্থাৎ পুংলিঙ্গে পুরুষকে নির্দেশ করছে, তাহলে কি হলো দেখো, পাণ্ডহ অপত্যং পুমান, মূল শব্দটি পাণ্ডু যোগ অন পাণ্ডবহ, পাণ্ডু যোগ অন পাণ্ডবহ। এবার তোমরা একটু মনে রাখবে, তাহলে দুভাবে আসতে পারে পরীক্ষার সময়, এক কথায় প্রকাশ করে আসতে পারে এবং পরিনিষ্ঠিত রূপ বা সিদ্ধ রূপ লেখো, এইভাবে কিন্তু আসতে পারে। আবার কোনো কোনো সময় কিন্তু এইভাবে আসতে পারে যে প্রকৃতি এবং প্রত্যয় বা উৎপত্তি নির্ণয় করো, অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয়টি নির্ণয় করো, অর্থাৎ ধরে নাও মানব দিল, তাহলে প্রকৃতি এবং প্রত্যয়টি লেখো, প্রকৃতি মানে মূল শব্দের সঙ্গে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে, তাহলে মানব দিল দেওয়া থাকলো পরীক্ষার সময়, অর্থাৎ ধরে নাও যে মানব, এটা প্রকৃতি প্রত্যয় তোমরা লেখো, উৎপত্তি নির্ণয় করো বা প্রকৃতি প্রত্যয় লেখো, প্রকৃতি ও প্রত্যয়টি লেখো। তাহলে মানব, তোমরা জানো যে মূল শব্দটি হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতিটি হলো বা মূল শব্দটি হলো মনু, এবং এটার সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়েছে অন, এটাই হলো প্রকৃতি এবং এটি হচ্ছে প্রত্যয়, দুটো মিলে হলো প্রকৃতি ও প্রত্যয়। অর্থাৎ এই তিন ভাবে আসতে পারে, কিন্তু প্রধানত আমরা দেখেছি যে এক কথায় প্রকাশ এবং পরিনিষ্ঠিত রূপ লেখো, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসে। তাহলে এই হচ্ছে আমাদের সন্তান অর্থে অন প্রত্যয়। তাহলে বন্ধুরা, আজকের এই তৃতীয় পর্বে আমরা শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে যে শব্দের কিছু আকারগত পরিবর্তন ঘটে থাকে সেই বিষয়টি আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিলাম, এবং সেই সঙ্গে সন্তান অর্থে যে অন প্রত্যয় হয় সেই বিষয়টিও নিয়েও আলোচনা করলাম। আরো বিভিন্ন অর্থে অন প্রত্যয় হয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরের পর্বে আলোচনা করে শেষ করব। আজকের এই পর্বে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা করবে, এবং সেই সঙ্গে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে নিও।
এবং তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে কিন্তু অল বাটনে ক্লিক করবে, নাহলে কিন্তু পরের পর্বগুলো পাবে না। তাহলে বন্ধুরা, পরের পর্বে আমাদের দেখা হচ্ছে।